শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠলাম এই মাত্র। আজকে না শরীরটা ভীষণ খারাপ করছিল, তাই জানো তো দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো এভাবেই ঝটপট করে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডোকে ব্রাশ করালাম, করিয়ে খাবার খাইয়ে ওকে বসিয়ে রেখেছি। আর আমি ভাবলাম যে ও যেহেতু বসে আছে সেহেতু আমি যাই ঘরের বিছানাটা আগে তুলে নিই। তো ওই দিক দিয়ে দেখলেই তো মশারিটা তোলা হয়ে গেল। এবার কিন্তু আমি এই দেখো এদিক দিয়ে আমাদের এই যে কম্বলটা আছে তার মধ্যে ওয়ার পরিয়ে রেখে দিয়েছি, সেই কম্বলটাও কিন্তু আমি ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। জানো তো একা ছেলে নিয়ে যদি বুদ্ধি না করে সংসারে কাজগুলো করি তাহলে কিন্তু কখনোই হবে না। তো এরই মাঝে আবার ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, এদিক দিয়ে ওর সকালকার খাবারটা হয়ে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে খাই দিই। ও কিন্তু খেলা করছে আর আমি ওকে খাবারটা খাওয়াচ্ছি। জানো তো বাচ্চা কাচ্চাদের যদি টাইম টু টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করানো হয় না, তাহলে ওদের দেখবা সমস্ত রুটিনগুলোও ঠিকঠাক থাকে। তাই জানো তো আমার দেরি করে ঘুম থেকে উঠলেও আগে আমি চেষ্টা করি ওকে টাইমের মধ্যে খাইয়ে দাইয়ে পরিপাটি করিয়ে রাখতে। তো হয়ে গেল মোটামুটি, ওকে পাঠিয়ে দিলাম একটু খেলা করতে। আমাদের পাশের বাড়ি এক বনু এসেছিল, তো ওকে নিয়ে গেল খেলবে বলে। তো এইদিকে জানো তো আমাদের বাড়িতে তো প্রচুর শিউলি ফুল ফোটে অনেক ভোরবেলায়, জানো অত সকালে উঠতে পারি না। তো কি হয়েছে, এত বেলার মধ্যে দেখছি ভীষণ পাতা পড়ে জায়গাটা প্রচুর নোংরা হয়ে আছে। আর এই জায়গাটা আমি যদি এখন রাত না দিই তাহলে বেলা হলে দেখতে প্রচুর খারাপ লাগবে। এখন বাজে 9টা মতো। ওকে খাইয়ে দিয়েছি যেহেতু এখন আর কোনো কাজের চাপ নাই, এখন মোটামুটি রিল্যাক্সেই থাকবো, তাই এদিকটা আগে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। জানো তো সংসারের কাজ করাটাও কিন্তু আমাদের গৃহিণীদের মধ্যে একটা ভালোবাসা। আমরা যদি ভালোবেসে সংসারের কাজগুলো করি না, যত দেরি হোক না কেন সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়। ওদিক দিয়ে মা গেছিল বাজার, তো বাজার থেকে কিছুটা মতো তোমার ভাজা পনির নিয়ে এসছে। পনিরগুলো এত সুন্দর, লোভ সামলানো যাচ্ছে না। জানো তো আমার কাঁচা পনিরের থেকে ভাজা পনিরটাই ভীষণ ভালো লাগে। কাঁচা পনিরটা কেমন একটা যেন গন্ধ গন্ধ লাগে, তবে ভাজা পনিরটা এত টেস্টি লাগে কি বলবো। দেখে মনে হচ্ছে এগুলো পনির না, এগুলো এক একটা বোমা বা বড়ার সাইজে, ভীষণ সুন্দর লাগছিল। 100 মতো পনির হয়েছে 8টা পিস। তবে এই 8 পিসে আমাদের সকলের বাড়ির হয়ে যাবে, এতে কোনো অসুবিধাই হবে না খাওয়া দাওয়া করতে। তো ওই দিক দিয়ে পনিরগুলো যেহেতু হয়ে গেল রাখা, এদিক দিয়ে আমি কিন্তু তেলটা ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর ভালো করে কড়াইটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। চারিদিকে কড়াইয়ের মধ্যে তেলটা বলিয়ে নিলে কোনো কিছু করতে যেন অসুবিধা হয় না। এই ধরো তো আলুগুলো গোল গোল করে ভাজা করেছি, মানে চাকচাক করে ভাজা যেগুলোকে বলা হয়। তো সেই আলুগুলো যদি সাইডে লেগে থাকে, তেলটা যদি কড়াইয়ের মধ্যে ছড়ানো থাকে, তাহলে সমস্তগুলোই কিন্তু বেশ সুন্দর করে নেমে যায়। আর এটা করেছি ছেলের আবদারে, এটা কিন্তু দুপুরের বা সকালের কোনো খাবার না। ওকে একটু জাস্ট দেবো, খেতে চাইছিল আলু ভাজা, তাই ওকে দিয়ে একটু খাওয়াবো। আমাদের বাড়িতে জানো তো যখনই আমার বিয়ের আগে ইচ্ছা হতো তখনই না আমি এরকম করে আলু ভাজা এটা ওটা করে খেতাম। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে একটা বেশ মানে কি বলবো, একটা ছোট্ট ছোট্ট জিনিস, তবে খুব ভালোবাসা ভালো লাগার জিনিস। সেই জন্য জানো তো এই জিনিসগুলো আমি মাঝে মধ্যে করে থাকি। তবে এগুলো আমি যেহেতু ছোটোবেলায় করতাম, সেই জন্য এখন ছেলের জন্য এই সমস্ত জিনিসগুলো করি আর কি। তো আলুগুলো একদম পাঁপড়ের মতো ভাজবো, যাতে কোনো দিকে না একটু কাঁচা কাঁচা ভাব থাকে। জানো তো ঠান্ডা হওয়ার পরও বেশ মজমজে করে খাওয়া যাবে। তো এই দিক দিয়ে পুরো আলু ভাজাটা এরকম করে ভাজা হয়ে গেল। তবে আমি জানো তো এই তোমার মাঘ মাসের শেষে বা ফাল্গুন মাসের প্রথম দিকে আলুর পাঁপড় দিতাম। এখন সবই ইতিহাস হয়ে দাঁড়িয়েছে,
ছেলে এখন ছোট, তার সাথে শ্বশুর বাড়িতে গেছি, আর করা হয়ে ওঠে না। তবে ওই দিনগুলোর জন্য বড্ড মনে পড়ে। জানো তো, যদি কখনো এরকম পরিস্থিতি আসে আবারও কিন্তু আমি করব। এদিক দিয়ে পনিরের তরকারি করব বলে আলুগুলো কেটে নিয়েছিলাম। তো আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিলাম, মানে ডিপ ফ্রাই করিনি, ওপরে কোট করেছে ওরকমভাবে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি। তো প্রথমে সবার আগে আলুগুলো থেকে ভালো করে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। জানো তো, তেল থাকলে পরে না, তেল শুদ্ধ ও করলে তরকারিটা লাস্টে তেল তেল বেশি মনে হয়। জানো, তরকারির টেস্ট কোনোটাই আসে সমস্ত কিছু সবজি পাতি রান্নার আগে যদি ভালো করে একটু ভেজে নেওয়া হয়, তারপর মশলাটা কষিয়ে নেওয়া হয়, তারপর যদি সেই সবজিটা তরকারিতে দিয়ে রান্না করা হয়, তখন কিন্তু বেশ ভালোই তরকারির টেস্ট আসে। অনেকে দেখেছি আমি মশলাটা কষিয়ে নেয়, কোনো কিছু ভাজে না, মাছ ভাজে না, তারপরে তোমার আলু ভাজে না। ওই তরকারিগুলো আমার জানি না, পার্সোনালি আমার মনে হয় কেমন একটা যেন লাগবে, আমি খেতেই পারবো না। সেই জন্য জানো তো, সবার আগে আমি রান্নার আগে যখন সময় থাকে আর কি, আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নিই, দিয়ে মশলা কষাই। আর যদি দেখি টাইম নেই, তখন আলু ভেজে ওর মধ্যে মশলা দিয়ে আবারও তোমার কষাতে থাকি, তখন আলু মশলা দুটোই হয়ে যায়, তারপর আবার ঝোল দিয়ে তরকারিটা করি। তো এদিক দিয়ে জানো তো, আজকে একটু পোস্তর বড়া করব। পোস্তর বড়া খেতে আমরা তো বাড়িতে ভীষণ সকলেই ভালোবাসি। তবে জানো তো, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো বা আগের ব্লগগুলো দেখেছো, আমার শ্বশুরবাড়িতে অবশ্যই এরকমভাবে পোস্তর বড়া কখনোই খাওয়া হয় না, পোস্ত তো আনাই হয় না। তো ওইখানে খাই না বলে বড্ড মিস করি। তাই মা বলছে, তুই যেহেতু ওইখানে খাস না, এখানে খেয়ে যা। সত্যি বলতে দেখবা আমার ব্লগে ওইখানে যেই খাবার খাই আমি, ওইগুলো এখানে খুব একটা আমরা খাই না। আমরা মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়াগুলো একদমই আলাদা আলাদা। তাই এখানে এলে এখানকার মতো খাবার খাই, ওখানে গেলে আমি ওখানকার মতো খাবার খাই, দুদিকে পুরো মেনটেন করে চলি আর কি। তো এই দেখো, পোস্তর বড়াগুলো ছোট্ট ছোট্ট করে টুপ 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 করে দিয়েছি, খুব টেস্টি হয়েছিল। মা বলছে আর কিছু লাগবে না রে মা আমার, এই দিয়ে আজকে পুরো খাওয়াটা জমে গেছে। সত্যি বলতে আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে এই পোস্তর বড়া। সকলেই জানো তো, পোস্তর বড়া হলে আর কিছু চায় না, বলে এই পোস্তর বড়া দিয়েই সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যায়। তবে কি বলো তো, পোস্তর যা দাম, পোস্তর বড়া খাওয়া তো একদমই অসম্ভব ব্যাপার। তবে আমাদের বাড়িতে যেহেতু তরকারিটা কেউ সেভাবে পছন্দ করে না, সেই জন্য সবাই একটু পোস্তর বড়া খেতেই পছন্দ করে। জানো, একটা কথা বলি তোমাদেরকে, তোমাদের সাথে এটা বলতে বলতে আমার মনে পড়ে গেল। বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়ি যাই, তখন আমার মা একদিন আমার শাশুড়িমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি পোস্তর বড়া বা পোস্ত খান না? তো আমার শাশুড়ি মা বলছে আজ পর্যন্ত আমাদের বাড়িতে কখনোই পোস্ত আসেনি। তো জানো তো, আমি বলেছিলাম আমার জেদ, আমি পোস্ত কিনে আনবো, এনে আমার শ্বশুরবাড়িতে আমি রান্না করে সকলকে খাওয়া শেখাবো। তো তখন পটল উঠেছিল, ওরা তো যেহেতু পোস্ত কখনোই খায় না বাড়িতে, যেহেতু সেই জন্য আলু পোস্তটা একটুও পছন্দ করবে না আমি জানি, তাই পটল পোস্ত করে খাইয়েছিলাম। সবার এত ভালো লেগেছিল, এত প্রশংসা করেছিল। তারপর থেকে জানো, সকলেই খালি বলতো পটল আনলে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বিশেষ করে বলতো একটু পটল পোস্ত করো না গো বৌমা। তো সেরকমভাবে আমিও যেন সবাইকে সবসময় পটল পোস্ত করেই খাওয়াতাম। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার পোস্তর বড়াগুলো হয়ে গেল। এদিক দিয়ে কিন্তু ওই যে পনিরের জন্য নিরামিষ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু টমেটো দিয়েছি, টমেটো না দিলে তরকারিতে টেস্ট একটুও আসে না, বিশেষ করে এই পনির, তারপর চিকেন, বাঁধাকপি, এই সমস্ত জিনিসে। অনেকে আবার আমি দেখেছি সমস্ত তরকারিতে আর কি টমেটোটা অ্যাপ্লাই করে। তবে আমার জানো তো পার্সোনালি মনে হয় যে কিছু কিছু তরকারিতে টমেটো মানায়, আবার কিছু কিছু তরকারিতে টমেটো একদমই বেমানান। সেই জন্য জানো তো, আমি না সব তরকারিতে দেখবা টমেটোটা দিই না। তো এই দেখো, এই দিক থেকে কিন্তু পনিরের তরকারিটা হয়ে গেছে, মানে ঝোলটা টকবকিয়ে ফুটে গেছে। এরপর পনিরগুলো সমস্তটা দিয়ে দিলাম। আর জানো তো, ঝোলে পড়ার পর পনিরগুলো না একেবারে রসগোল্লার মতো ফুলে যায়, তখন পনিরটা খেতে ভীষণই টেস্টি লাগে, এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তাই আমি আগে থাকতে একটু সময় নিয়ে পনিরগুলো কিন্তু ঝোলের মধ্যে দিলাম। তবে জানো, আমার মা বলছিল আরও ঝোলের মধ্যে দিলে আরও নাকি বেশি বেশি করে ফুলতো, একেবারে রসে টইটুব্বু মতো লাগতো। তবে জানো তো, এই পনিরটাও খুব একটা খারাপ হয়নি। তো এর ভেতরেও আমি মশলাগুলো ঢোকার জন্য ভালো করে পনিরগুলোকে ডেবে ডেবে দিচ্ছিলাম, যাতে করে মশলাটা ঢুকে যায়।
তো এই দিক দিয়ে আমার মোটামুটি করে রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেছে। গ্যাস ওভেন থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এখন যাচ্ছি আমি কলপাড়ে। তো কলপাড়ে রেখে দেবো। এরপরই যেন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে, সেটা তোমরা চলো স্বচক্ষে প্রমাণ সহ দেখতে পাবে। এই যে বাসনগুলো রাখার পর আমি আসছি, এরপরে দেখো। তো আমার সাথে কি হলো তোমরা আর কি বুঝতে পারোনি। তো আমি যেন তো আসছিলাম বাসনগুলো রেখে, সেই সময় একটা বড় হনুমান মানে আমাকে দাঁত খিচিয়ে আমার সামনে দিয়ে আসছে, মানে আমার গায়ে আর কি ঝাঁপিয়ে পড়ার মতো। তো হনুমানটাকে দেখে প্রথমে আমি ছুটে গেলাম যে আমাদের বাথরুমটা আছে ওইদিকে, আমি ঢুকে পড়তে পারলে সেফটি। তারপরে ভাবলাম যে ওইখানে যদি আমি ঢুকে পড়ি আমি সেফটি, হনুমানটা যদি ঘরে চলে আসে তখন আমার ছেলের কি হবে, সেই কথা মাথায় রেখে আমি ওইখান থেকে আবারও ব্যাক করলাম, করে আমি কিন্তু ঘরে ঢুকে পড়লাম। আর আমাদের পাশের বাড়িতে অনেক সবজি রাখা থাকে জানো তো, ওপরে চালের ওপরে আর কি, সেই সমস্ত সবজিগুলোর জন্যই হনুমানগুলো বারবার করে আসে। আর কি যে হলো আজকে আমার সাথে, আমি ছাড়া কেউ জানে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল। এদিক দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াগুলো করতে চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া বলতে এদিক দিয়ে আমি পনির দিয়ে আলু দিয়ে তরকারিটা নিয়েছি, আর নিয়েছি ডাল, অল্প অল্প করে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এদিক দিয়ে পোস্তর বড়া, লাস্টে একটুখানি আবার ধনেপাতা বাটা করলাম। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। নেওয়ার পর এদিক দিয়ে কিন্তু আমি আবার দুপুরকার বাসনগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। জানো তো এইটা আমার ছোটোবেলা থেকে রুটিন ছিল, মানে সংসারে কাজ করতে আমার একটুও খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। ছোট থেকে আমি সংসারে কাজ করতে ভীষণ ভালোবাসি, এই কথাটা তোমাদের অনেকবার বলেছি, তাও আবার একবার বলে দিলাম। তো সেই জানো তো খেয়ে দিয়ে উঠে প্রত্যেক দিন বাসন থালা বাসন আমি মাজতাম, মা কিন্তু মাজতো না। মা যেহেতু বাইরে তার কর্মজীবন, তাই তার কর্মজীবনে তিনি ব্যস্ত থাকতেন বলে আমি বাড়ির ভেতরটা করার চেষ্টা করতাম। জানো তো আমাদের মামের মধ্যে ভীষণ সুন্দর একটা বন্ডিং, তবে জানো তো এই বন্ডিংটাই আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস। তো ওই বন্ডিংটাকেই ফলো করে এবং রাখার জন্য আমি কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকতাম। তো এই দেখো এদিক দিয়ে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, আর ডোডো গেছে ওর দিম্মার সঙ্গে একটু বেরু করতে। বেরু বলতে আমাদের বাড়ির সামনে একটা রাস্তা হচ্ছে, মানে ড্রেনটা প্রচণ্ড নিচু হয়ে গেছিলো, তাই আর কি ভোট আসছে, তো ভোটের আগে সরকার থেকে এই জিনিসগুলো করে দিচ্ছে। তো সরকারের যেহেতু এই সমস্ত জিনিসগুলো করছে, তাই মা বলছে চল তোকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো সেই দেখিয়ে নিয়ে আসলো। এসে খাওয়া দাওয়া করে ওই সব থালা বাসন ধুয়ে একটু রেস্ট নিয়েছি। নেওয়ার পর দেখি সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর অনেকক্ষণ একটু মায়ের সাথে আড্ডা গল্প হলো। তারপরে মা আজকে বলেছিল আমাদেরকে ফুলকো গরম গরম লুচি করে খাওয়াবে। আমার মা, আমরা এলেই আমার মায়ের কাছে মনে হয় ওকেশান। আমার মা বলে তোরা না থাকলে 2 বোন থেকে 1 বোন আমি কখনোই এই সমস্ত জিনিসগুলো কোনো দিনই করে খাই না, তোরা দুজনই যদি আসিস তখনই আমার বাড়িতে উৎসব বলে আমার মনে হয়। মায়ের মুখে এই কথাটা শুনতে কী যে ভালো লাগে, কী যে শান্তির বিষয়, সেটা বলে বোঝানোর মতো নয়। আর মার কাছেও আমরা দুজন এলে আমার মা এত খুশি হয়, বেশি করে আমার দিদির ছেলে আর আমার ছেলে, আমার মায়ের জীবন। তো আগে আমরা 2 বোন ছিলাম, এখন মায়ের কাছে কিন্তু তাদের নাতিরা জায়গা করে নিয়েছে। তবে এটাই স্বাভাবিক, মেয়েদের বলে না আসলের থেকে কিন্তু সুদের দামটা বেশি হয়, তো সেই জন্য আমাদের থেকে আমাদের সন্তানদের বেশি ভালোবাসে। তবে এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওয়া যে আমার মায়ের মনের মধ্যে তার নাতিরা জায়গা করে নিয়েছে। আজকে রাতে লুচি আর ওই পনিরের তরকারি খাবো। আমার পনির দিয়ে লুচি খেতে ভীষণ পছন্দ হয়, বিশেষ করে চানা মশলায় তো পনির থাকে। তো চলো বন্ধুরা, এই লুচি দিয়ে খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। বাই।